বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দিবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে। 100 দিনে করেছে, আজকে তো কোর্ট বলেছে। আর আপনারা বাপরে, তো ভয় লাগছে তো। কিন্তু বলছেন যে ক্ষমতা থাকলে এরা করে দেখাক, মানে জাতীয় নির্বাচন কমিশনকে বলছেন এই এদের ক্ষমতা থাকলে এরা করে দেখাক, 1 লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাও করব। মানে হুঁশিয়ারি আর থ্রেট, কোনো কিছুই কমছে না। চারিদিক দিয়ে শুধুমাত্র শাসানি আর শাসানি। এবার শুধুমাত্র সাধারণ মানুষে থাকেনি, নেতা মন্ত্রীতে থাকেনি, এবার তো ইসিআই, যেটা সাংবিধানিক পজিশন নিয়ে বসে আছেন, যে নির্বাচন কমিশন, যাকে সংবিধান রাইট দেয়, যার ওপর কেন্দ্র সরকারও কোনো টালবাহানা করার রাইট নেই, সেই ইসিআই কে বলছেন অভিষেক ব্যানার্জি যে এদের ক্ষমতা থাকলে করে দেখাক। আচ্ছা বলি কি, যে আপনার এই রিপোর্টগুলো কি জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে, মানে যাচ্ছে যে যেভাবে শাসাচ্ছেন আপনি, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে বিভ্রান্ত করার ফুল দায়িত্ব নিয়েই এই তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে, কারণ এই এসআইআর কে নিয়ে বলছেন ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে 2003 সালে, সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে 2003 সালে হয়েছিল এসআইআর লাস্ট, তো 2003 সালে তাহলে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সিএএ যেমন নাগরিকত্ব কেড়ে নিচ্ছিল, আজ কিন্তু আর সিএএ কে নিয়ে কিছু বলেন না। মানে বিষয়টা হচ্ছে গুরু যেমন, শিষ্য তো সেটাই শিখবে। তো অভিষেক ব্যানার্জি এই বক্তব্য রাখছেন। আজ আমি আপনাদেরকে সব থেকে বড় তথ্য দেব, যেখানে অভিষেক ব্যানার্জি বলছেন যে একজন নাগরিকেরও ভোটাধিকার যেন বাদ না যায়। কেন এত ভয়? কিসের এত ভয়? কিসের এত ভয় জানেন? পশ্চিমবঙ্গে আপনারা ভাববেন যে কেন এত অ্যান্টি ইনকামবেন্সি, এত দুর্নীতি থাকার পর এই সরকার কেন জিতছে। দেখুন, এখানে তো অফিসারের মধ্যেই গন্ডগোল, এ তো গোড়াতেই গন্ডগোল। যে 4 জন অফিসার সহ ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার দিয়েছেন ইসিআই খোদ, এবং রাজ্য সরকারকে এফআইআর করার কথা বলেছেন এবং সাসপেন্ড করার কথা বলেছেন, শুধু 4 জন নয়, ইসিআই এর কাছে রিপোর্ট রয়েছে যে 25 জন এইরকম চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে শুধু মানে যাকে বলা হয় অনিয়মের অভিযোগ রয়েছে। বারবার সতর্ক করার পরেও বেপাত্তা, বেপরোয়া এই আধিকারিকরা, যাদের মধ্যে বেশ কয়েকজন হচ্ছেন ডব্লিউবিসিএস অফিসার, এক্সিকিউটিভ অফিসার। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে, সুপ্রিম কোর্টেও ধাক্কা, সে বিষয়ে জানাবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে 4 জন অফিসারকে সাসপেন্ড শুধু নমুনা, অনিয়মের অভিযোগে আরো 25 জনকে চিহ্নিত করে রেখেছেন কমিশনার। এখন শুধু দেখছেন যে রাজ্য সরকার স্টেপ নিচ্ছে কিনা আর মুখ্য সচিব কিছু বলছে কিনা, কারণ মুখ্য সচিব মানে সচিবের তো মুখে মনে হচ্ছে দই জমে গেছে, কোনো কাজই করতে পারছেন না, একটা সেই ছোটো জগন্নাথের মতো পজিশন নিয়ে বসে রয়েছেন। জানিয়ে দিই আপনাদেরকে, ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু বিধানসভায় অনিয়ম হচ্ছে বলে জানতে পেরেছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, সিইও। তিনি চিহ্নিত করে রেখেছেন 25 জনকে। এবার বুঝতে পারছেন যে এক একটি বিধানসভায় কেন হঠাৎ করে 5000, 6000, 10,000 ভোটে বেরিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এত কেন ভয় লাগছে অভিষেক ব্যানার্জির, এত কেন ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি? আর যদি আমি বুথের হিসাব করি যে এক একটি বুথে 1200-র বেশি ভোটার থাকবে না, এমনটা নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন, সেই বুথের মধ্যে এবার খবর পাচ্ছেন তো এক একটা বুথ থেকে 6টা, 7টা, 8টা, 10টা করে ভুয়ো ভোটার রয়েছে। এবার মৃত আর অন্যত্র চলে যাওয়া ভোটার আমি বলছি না। তাহলে একটি বিধানসভায় কটা বুথ থাকে ক্যালকুলেশন করে দেখুন, সমস্ত হিসাব কিন্তু কেমন যেন 2 4 মিলে যাবে। জানুন, আপনাদেরকে জানিয়ে দিয়ে যে কমিশন সূত্রে খবর রয়েছে, ভোটার তালিকায় অনিয়ম করার জন্য আগেও ওই 4 জন সাসপেন্ডেড আধিকারিককে সতর্ক করেছিলেন কমিশন।
সাসপেনশন অর্ডার এমনি এমনি দেননি, তিনি আগে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন, এমনকি 25 জনকেও বারবার সতর্ক করার পরেও এতটা বেপরোয়া এবং দিদির প্রতি এতটা ভরসা যে ওনারা কোনো কথাই শুনতে চাননি। দুর্নীতি করেই চলেছিলেন, অনিয়ম করেই চলেছিলেন। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে কলকাতায় স্থিত সিইও ইতিমধ্যে দিল্লিতে ডিটেলস নোট পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকার কিভাবে অসহযোগিতা করছে এবং কোনো কাজেই সাহায্য করছে না। যেখানে 4 জন সাসপেন্ডেড আধিকারিকের বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি, আর এই যে মুখ্য সচিবের দপ্তর, যেটা একটা ছোট জগন্নাথের দপ্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই দপ্তর থেকেও কোনো শব্দ নেই, সবাই চুপ করে রয়েছে। নিজে মনোজ পন্থ পর্যন্ত চুপ করে রয়েছেন। এই রিপোর্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অলরেডি ইতিমধ্যে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন সিইও। জানাবো আপনাদেরকে যে সংবিধান কি বলছে। ভাই সংবিধান 3টে পয়েন্টে আপনাদেরকে বলবো যে সংবিধান কি বলছে। সংবিধান বলছে যে কমিশনকে কোনো অফিসার সাসপেন্ডের সুপারিশ করলে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য, কারণ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা কমিশনের ডেপুটেশনের কাজ করবেন, এটাই আইন বলছে। তারা কমিশনের কর্মী বলে বিবেচিত হবেন যখন ডেপুটেশনের কাজ চলবে। আপনি কাকে নিয়ম শেখাচ্ছেন মমতা ব্যানার্জি? আপনি কি বলছেন যে ইলেকশনের ঘন্টা বাজলে তখনই কর্মী, তাছাড়া কমিশনের কাজ চললে বা ইলেকশন রিলেটেড বা ডেপুটেশন রিলেটেড কাজ চললে কর্মী নয়? কি বলছে জনপ্রতিনিধিত্ব আইন? এবং জানিয়ে দিয়েছে যেহেতু নির্বাচন কমিশনের কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই রাজ্য এবং কেন্দ্রের কোনো টালবাহানা, আমি কি বললাম, রাজ্য এবং কেন্দ্রের কোনো টালবাহানা জাতীয় নির্বাচন কমিশন শোনেন না। কারণ যদি কোনো টালবাহানা দেওয়া হয় তাহলে কমিশন ব্যবস্থা নিতে পর্যন্ত পারেন, এমন অধিকার দিয়েছে সংবিধান। দিদি আপনি তো সংবিধানের ঊর্ধ্বে। যেখানে কমিশন চাইলে যদি রাজ্য সরকার সাসপেন্ড না করেন 4 আধিকারিককে, তো কমিশন চাইলে নিজেই পদক্ষেপ নিয়ে এফআইআর দায়ের পর্যন্ত করতে পারেন। কিন্তু ওই যে ফেডারেল স্ট্রাকচারের কথা আপনাদেরকে বলি, প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যাপার রয়েছে, একটা প্রোটোকলস রয়েছে, একটা নিয়ম রয়েছে। তাই নিয়মের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য সরকার যদি নিজেকে কমিশনের ঊর্ধ্বে মনে করে থাকেন তাহলে অ্যাকশন নিতে বাধ্য হবেন। সেই কারণে গতকালকে অলরেডি একটা ছোট্ট অ্যাকশন নিয়েছেন কমিশনের দিক থেকে। অলরেডি চিঠি পাঠানো হয়ে গেছে সিইওর দিক থেকে, অলরেডি নবান্নে চিঠি পাঠানো হয়ে গেছে যে ভাই যে 4 জন আধিকারিককে সাসপেন্ড করানোর যে সাসপেনশনের যে অর্ডার এসেছে সেটা ঠিক কতটা মানা হয়েছে। কারণ মমতা ব্যানার্জি আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি যেভাবে কথা শুনছেন না, সে মানতে চাইছেন না, কমিশনের ঊর্ধ্বে যাচ্ছেন, তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল এবং সিইও দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে এবং তার বিষয় এই সোমবার দুপুর 3টের মধ্যে ডিটেলস রিপোর্ট জমা দিতে হবে। দেখুন আমি অলরেডি স্ক্রিনে আপনাদের সামনে সেই নোটিশটি তুলে ধরেছি যেখানে সিইও রিপোর্ট তলব করেছেন এবং লিখেছেন যে কিভাবে রাজ্য সরকার নন কমপ্লায়েন্স করতে পারে যেখানে সাসপেনশন অর্ডার থাকার পরেও। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে দিই আমি যে এই রাজ্য সরকার যেমন ডিএ দিতে চাইছেন না, সেরকম প্রত্যেকটি মামলায় সুপ্রিম কোর্টে পৌঁছে যান। ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে তিনি লয়ারদের পিছনে ফিস দিতে রাজি, কিন্তু কাজ করতে রাজি নন। শুধু চ্যালেঞ্জ আর শুধু চ্যালেঞ্জ। আর এইবারও ফেরও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন রাজ্য সরকার, কারণ সুপ্রিম কোর্টে এবার বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের মামলা মানে রাজ্য সরকারেরই গন্ডগোল রয়েছে। সেই কারণে সিঙ্গুরের টাটাকে নিয়ে যে 766 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা অলরেডি হাইকোর্টে চলছিল, হাইকোর্ট শুনছিল, সেই মামলা হাইকোর্টই শুনবে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই কি ঘটেছে। সেটা হচ্ছে 2023 সালের 30 অক্টোবর অলরেডি সালিসি আদালতে অর্ডার দেওয়া হয়ে গেছিল, এটা নির্দেশ চলে এসেছিল 3 সদস্যের একটি সালিসি আদালতে, যেখানে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে সিঙ্গুর টাটা মোটরস কারখানার জন্য যে ক্ষতি হয়েছে 765 কোটি 78 লক্ষ টাকা, সেই ক্ষতিপূরণ দিতে হবে, এটা নির্দেশ দিয়েছিলেন 2023 সালের 30 অক্টোবর। এবং সেই সঙ্গে 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত 11% হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে। এটা অলরেডি অর্ডার ছিল, যেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার হাইকোর্টে পৌঁছে যায় এবং হাইকোর্টে বলে যে ভাই ওখানকার যিনি সভাপতি এবং প্রাক্তন বিচারপতি, অর্থাৎ সালিসি আদালতের যিনি সভাপতি এবং প্রাক্তন বিচারপতি VS সিরপুরকর, তিনি হচ্ছেন টাটা সংগঠনের খুব ঘনিষ্ঠ, একদম কাছের লোক।
এবং সেই কারণেই আমাদের প্রতি অনিয়ম করা হয়েছে এবং এরকম রায় দেওয়া হয়েছে। আর এই মামলাটি যখনই হাইকোর্টে যায়, হাইকোর্ট মামলাটি গ্রহণ করেন, মামলাটি পুরো শুনানি হয়। শুনানি হওয়ার পর বিচারপতি অনিরুদ্ধ রায় পুরো বিষয়টি জানার পর বলেছেন যে এটা কোনো ভিত্তি নেই, এটা পুরোপুরি ভিত্তিহীন, এটা আইনগত কোনো ভিত্তি নেই, সুতরাং এই অভিযোগ পুরোপুরি বেকার, সুতরাং ক্ষতিপূরণ দিতে হবে, এই অভিযোগটি ভুল। আর হাইকোর্টের এই নির্দেশ যেহেতু রাজ্য সরকারের মনের মতো হলো না, দিদির মনের মতো হলো না, সেই কারণে দিদি কোটি কোটি টাকার আইনজীবীকে হায়ার করে সুপ্রিম কোর্টে মামলাটি করলেন চ্যালেঞ্জ করে যে হাইকোর্ট রায় ভুল দিয়েছে। হাইকোর্ট যে বলছেন যে এটা ভিত্তিহীন, এটা রায় ঠিক কমপ্লিট জাস্টিস হয়নি, সুতরাং আমরা আবারও সুপ্রিম কোর্টে গেলাম এটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে। রাজ্য সরকার পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শুক্রবার দিন মামলাটি আসতেই বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অতুল S চন্দোরকরের বেঞ্চ তিনি জানিয়েছেন যে হাইকোর্টের রায় বহাল থাকবে, হাইকোর্টই মামলা শুনবে। রাজ্য সরকারের আবেদন খারিজ করা হলো এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা হাইকোর্টই শুনবে। এবার একটু সুতরাং আপনারা বুঝে নিচ্ছেন বিষয়টা যে সালিসি আদালতের বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ করেছিল রাজ্য সরকার, সেই অভিযোগ অলরেডি খারিজ হয়েছে হাইকোর্টে এবং সেই চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে করতে সুপ্রিম কোর্টও মামলাটি ছেড়ে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। অর্থাৎ একটি প্রতিষ্ঠিত হয়ে গেল যে বিচারপতি ভুল ছিলেন না, এবং দ্বিতীয় প্রতিষ্ঠিত হওয়ার আছে যে ক্ষতিপূরণটি দিতে হবে কিনা। যখন বিচারপতি সঠিক তো সালিসি আদালতের রায়টা তো সঠিক, সুতরাং হাইকোর্ট কি রায় দেবে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই রায়টি আসতে চলেছে যে আপনাকে টাকা দিতে হবে, প্লাস সুদ সমেত টাকা দিতে হবে। আপনি কতটা বেইমান একবার ভেবে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকেই বলছি আমি যে আপনি সিঙ্গুর করে রতন টাটা, যাকে এখনো দেশবাসী সম্মান করে, সম্মানের চোখে দেখে, একটা ইমোশন, তার বিরুদ্ধে আপনি বাংলার মানুষকে ভরকে তার বিরুদ্ধে করে দিলেন। তো কি পেলেন? আপনার পকেট থেকে তো 700 কোটি টাকা যাবে না, যাবে রাজ্যের পকেট থেকে। আপনি রাজ্যেরও ক্ষতি করলেন, আপনি রতন টাটারও ক্ষতি করলেন, আপনি বাঙালিরও ক্ষতি করলেন। আপনি কি করলেন? আপনি ক্ষমতা ধরে রাখলেন কিন্তু সম্মান হারিয়ে ফেললেন। নেই তো, আর কোনো সম্মান নেই তো আপনার ক্ষমতা রয়েছে, আপনার সম্মান নেই। আপনাকে আর সেইভাবে কেউ মানব মমতা ব্যানার্জি দয়াময় হিসেবে দেখে না, কিন্তু ক্ষমতা রয়েছে আপনার, যার ব্যবহার আজকেও আপনি করছেন। নবান্ন অভিযানের ক্ষেত্রে আমি সব দেখছি, ডিটেলস ভিডিও আমি আনবো এই বিষয় নিয়েও, কারণ নজর আমার রয়েছে যে নবান্নে কি চলছে এবং পুলিশ কিভাবে বর্বরতার পরিচয় দিচ্ছে প্রত্যেকটি মুহূর্তে। যাই হোক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে দিদিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।